আসসালামু আলাইকুম। আমার ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসগুলোতে আমরা জৈব রসায়নের একটা বৃহৎ টপিক নাম হচ্ছে আমাদের সমানতা বা আইসোমারিজম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন টপিকের মধ্যে পদার্পণ করব। টপিকটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। তো যদি আমি প্রথম থেকে শুরু করি, তাহলে আমাদের যে জৈব রসায়ন, যেখানে কার্বন এবং কার্বন হাইড্রোকার্বনের যে জাতক নিয়ে আলোচনা করা হয়, সেই সকল যৌগ অর্থাৎ জৈব যৌগ দুই ধরনের হয়। একটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো অ্যালিফেটিক যৌগ মধ্যে আছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই সকল বিভিন্ন কার্বনিলমূলক, তারপরে অ্যালকোহল, ইথার, এগুলো। এবং অ্যারোমেটিক যৌগ যেগুলো, সেখানে আমাদের বেনজিন এবং বেনজিনের জাতক নিয়ে আলোচনা করা হয়। তো কি নিয়ে আলোচনা করা হয়? বেনজিন এবং বেনজিনের জাতক। তো এই অ্যারোমেটিক শব্দটা আসছে কোত্থেকে? আমরা রান্না বান্না বা বিভিন্ন সুগন্ধ জাতীয় জায়গাগুলোতে আমরা অ্যারোমার শব্দটা পেয়েছি। অ্যারোমা অর্থ হচ্ছে সুগন্ধি। তো পূর্বে যখন আমাদের প্রাকৃতিক যে সকল উদ্ভিদ থেকে আমাদের ফলমূল এবং হচ্ছে বিভিন্ন ধরনের সুগন্ধি যে সকল জিনিস ছিল, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হতো। পরে দেখা গেল যে না, আসলে শুধু সুগন্ধি জিনিসকে অ্যারোমেটিক বলা যায় না, এর একটা আলাদা সংজ্ঞা রয়েছে। অ্যারোমেটিক যৌগের আর আলাদা সংজ্ঞা রয়েছে। এই সংজ্ঞা দিয়েছেন বিজ্ঞানী হাকেল। তো তার এই প্রদত্ত সংজ্ঞা থেকে যে নিয়ম, সেটাকে বলা হয় হাকেলের নিয়ম। তো আমি এই বোর্ডে অ্যারোমেটিক যৌগের যে হাকেল নিয়মের সংজ্ঞা, সেটা লিখে রেখেছি। তো সেটা যদি পড়ি আমরা, যেসব সমতলীয় চাক্রিক জৈব যৌগের অণুতে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাকে অ্যারোমেটিক যৌগ বলে। যদি আমরা প্রথম পড়ি তাহলে আমাদের মাথার উপর দিয়ে যাবে। তো আমি যদি ভালোভাবে বোঝাই, দেখো, অ্যারোমেটিক যৌগের যে সকল শর্ত, অর্থাৎ অ্যারোমেটিক যৌগ হতে হলে যে সকল শর্ত মানতে হয়, তা বিজ্ঞানী হাকেল তার সংজ্ঞার মধ্যে দিয়ে দিয়েছেন। তো দেখো, যে সকল সমতলীয়, তাহলে যে সকল যৌগ অবশ্যই সমতলীয় হতে হবে অ্যারোমেটিক হতে হলে, এবং চাক্রিক হতে হবে। তাহলে অ্যারোমেটিক যৌগ সমতলীয়, অ্যারোমেটিক যৌগ চাক্রিক। এবং এই সকল জৈব যৌগের অণুতে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। তো 4n+2 সংখ্যক, এই সংখ্যাটা দিয়েছেন বিজ্ঞানী হাকেল, তাই এটাকে হাকেল সংখ্যাও বলা হয়। এটাকে কি বলা হয়? হাকেল সংখ্যা। তো এই সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন বলতে কি বোঝায়? যেই সকল ইলেকট্রন তাদের অবস্থান পরিবর্তন করতে পারে, সেই সকল ইলেকট্রনকে বলবো আমি সঞ্চরণশীল পাই ইলেকট্রন। অর্থাৎ পাই ইলেকট্রনের যে বন্ধন, সেটা সঞ্চারিত বা অরিয়েন্টেড হয়। তো সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। তা আরেকবার যদি আমি পয়েন্ট করি যে এটা অবশ্যই সমতলীয় হতে হবে অ্যারোমেটিক যৌগ, এটা চাক্রিক হতে হবে, এবং এর মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তো এখানে এনটা কি? এন এর যে মান, সেটা 0, 1, 2, 3, 4 অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে? তো এটা দিয়ে যদি আমি উদাহরণ, এই 4n+2, এটা যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আমি তিনটা যৌগ নিয়েছি, তিনটা অ্যারোমেটিক যৌগ। একটা হচ্ছে বেনজিন, ন্যাপথলিন এবং অ্যানথ্রাসিন। তো দেখতেই পাচ্ছি বেনজিনে যে চক্র, এবং এই তিনটা যৌগই কিন্তু সমতলীয়, অর্থাৎ একই তলের উপর অবস্থিত। তো বেনজিনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, এখানে চক্র সংখ্যা 1, ন্যাপথলিনের ক্ষেত্রে চক্র সংখ্যা 2, এবং অ্যানথ্রাসিন নামের যে যৌগ, সেখানে চক্র সংখ্যা হচ্ছে 3। তো এইটা হাকেল নিয়ম মানে কিনা সেটা আমরা দেখি। যদি হাকেল নিয়ম মানে এবং অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো মানে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো প্রথমে আমাদের দেখতে হবে যে এটা সমতলীয় কিনা। হ্যাঁ, এটা সমতলীয় এবং এটা চাক্রিক, তাহলে দুইটা পয়েন্ট মানছে। এখন দেখবো যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে কিনা। তো যদি আমি বেনজিনের দিকে লক্ষ্য করি, বেনজিনে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কত? যে সকল পাই ইলেকট্রন সঞ্চারিত হয়, অর্থাৎ জায়গা পরিবর্তন করে, তার সংখ্যা কত? যদি আমি বেনজিনের ক্ষেত্রে লক্ষ্য করি, এখানে যে সিগমা বন্ধন, 6টা সিগমা বন্ধনের সাথে 3টা আমাদের পাই বন্ধন আছে। পাই বন্ধন কয়টি? পাই বন্ধন 3টি। তো এই 3টি পাই বন্ধনে পাই ইলেকট্রন আছে, বা আমাদের দ্বিবন্ধনে ইলেকট্রন আছে কয়টি? 3 2 6টি।
কারণ একটি করে পাই বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে 3টা পাই বন্ধনে ইলেকট্রন থাকবে 3 দুগুণ 6টি, তাই না? তাহলে এই যে 6টা ইলেকট্রন তারাই কিন্তু সঞ্চরণশীল ইলেকট্রন। এখন যদি আমি দেখি যে হাকেল নিয়মে বা হাকেল সংখ্যায় ওইটা যায় কিনা, তো 4n+2 এটা হচ্ছে আমাদের হাকেল সংখ্যা, এইটার সমান হচ্ছে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা। আমরা বেঞ্জিনে দেখতেছি সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা 6, তাহলে এখানে লিখে নিয়েছি 6। এখন দেখবো যে n এর মান পূর্ণ সংখ্যা হয় কিনা, অর্থাৎ 0 1 2 3 হয় কিনা। তো এই ক্যালকুলেশনে আমি দেখতে পাচ্ছি n এর মান 1 এবং এখানে চক্র সংখ্যা 1টি। তাহলে যেহেতু n এর মান একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ 1, তাই আমরা বুঝতে পাচ্ছি বেনজিন হচ্ছে একটি অ্যারোমেটিক যৌগ। এখন ন্যাপথলিনের ক্ষেত্রে চিন্তা করি, ন্যাপথলিনে পাই বন্ধন আছে আমাদের 1 2 3 5টি, তাহলে 5টি পাই বন্ধনে কয়টি ইলেকট্রন থাকবে? 5 দুগুণ 10টি। তো এই সূত্র অনুযায়ী 4n+2 সংখ্যক 10, তো 4n সমান 10 - 2 n = 2, এবং এখানে চক্রও কয়টা আছে? 2টা আছে। তাহলে এই ন্যাপথলিনও কি অ্যারোমেটিক। এবং অ্যানথ্রাসিন এর ক্ষেত্রে 3টা চক্র আছে, এবং এই 3টা চক্রে পাই বন্ধন আছে কয়টা? 3 4 5 6 7, 7টি। তাহলে এই 7টি পাই বন্ধনে পাই ইলেকট্রন আছে 7 দুগুণ 14টি, তো লিখে নিয়েছি 14টি, এবং n = কত? 3। এবং আমরা দেখতেও পাচ্ছি কি চক্র সংখ্যা 3। তাহলে যেহেতু বেনজিন, ন্যাপথলিন এবং অ্যানথ্রাসিন হাকেল নিয়ম মানতেছে, তাই আমরা বলতে পারি যে বেনজিন, ন্যাপথলিন এবং অ্যানথ্রাসিন তিনজনই অ্যারোমেটিক যৌগ। তো আমাদের যে সকল সৃজনশীলের খ নম্বরে অনেক সময় আসে যে অমুক যৌগটি অ্যারোমেটিক, সেটা ব্যাখ্যা করো। তো আমরা এই সূত্র অনুযায়ী ব্যাখ্যা করতে পারবো বেনজিন, ন্যাপথলিন, অ্যানথ্রাসিন ইজিলি। আরো কিছু যৌগ আছে, যেমন হচ্ছে সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন, তারপর আমাদের আছে হচ্ছে থায়োফিন, তারপর আছে পিরিডিন, পাইরল, এই সকল, তারপর হচ্ছে কি ফিউরান। তো এই সকল যৌগ অ্যারোমেটিক কিনা সেটাও আসবে, যে এটা প্রমাণ করো বা কিভাবে প্রমাণ করবে। তো এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো দেখো, তো আমরা বুঝে গেলাম যে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটা কি এবং হাকেল নিয়মটা কি। তো অ্যারোমেটিক যৌগ হতে গেলে সমতুল্য, চাক্রিক এবং কি থাকতে হবে? এর মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাই ইলেকট্রন গুলো একান্তর ভাবে অবস্থিত। একান্তর বলতে কি বোঝায়? একটির পর একটি, মানে এখানে একটা, মাঝখানে গ্যাপ, এই পাশে একটা, মাঝখানে যে ফাঁকা রাখা হয়েছে এটাকে যে অবস্থান সেটাকে বলা হয় একান্তর। ঠিক আছে? তো এই যে একান্তর যদি দ্বিবন্ধন থাকে, এখানে প্রতিটাতে একান্তর দ্বিবন্ধন আছে, তো এই একান্তর দ্বিবন্ধন থাকলে আমরা বুঝতে পারবো যে এটা একটা সমতলীয় যৌগ, এটা চাক্রিক যৌগ, এবং এর মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। এটা আমাদের কিভাবে সাহায্য করবে? যে আমরা কিভাবে বুঝবো যে এটা সমতলীয়, এটা চাক্রিক এবং এটা পাই বন্ধন যুক্ত বা সঞ্চরণশীল পাই বন্ধন আছে। তো এইটা বোঝার জন্য আমাদের দেখতে হবে যে ওই যৌগটাতে একান্তর দ্বিবন্ধন আছে কিনা। তো যেহেতু এগুলোতে একান্তর দ্বিবন্ধন আছে, তাহলে আমরা বুঝতেছি এই যৌগটা সমতলীয়, এই যৌগটা চাক্রিক, এই যৌগের মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। তো এইটা লিখে নিয়ে তারপর আমরা এই হাকেলের যে সংখ্যা সেটা দিয়ে শেষ যাচ করব যে এইটা n এর মান পূর্ণ সংখ্যা আসে কিনা। যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে এটা অ্যারোমেটিক। তো বোঝা গেছে ইনশাল্লাহ। এবার আমাদের যে অ্যারোমেটিক যৌগ, এটা আমরা দেখতে পেলাম যে এখানে একান্তর দ্বিবন্ধন আছে, এবং এই একান্তর দ্বিবন্ধন কিন্তু সব সময় জায়গা পরিবর্তন করে। এই দ্বিবন্ধনগুলো স্থান পরিবর্তন করে। এদের মূল কাঠামো ঠিক রাখে এবং এদের স্থান পরিবর্তন করে। অর্থাৎ যদি দেখায় এইটা, এই যে বন্ধন, সেটা কিছুক্ষণ পরে এখানে আসবে। এই বন্ধনটা যেহেতু একান্তর রাখতে হবে, তাহলে এ কিন্তু এখানে থাকতে পারবে না, তাহলে একটা সংযোগ হবে। তো এ তখন এখানে আসে, আবার এ এখানে যায়। এই যে মূল কাঠামো ঠিক রেখে বা মূল কাঠামো অপরিবর্তিত রেখে এর পাই বন্ধনগুলোর জায়গা পরিবর্তনের যে প্রক্রিয়া, সেটাকে আমি বলি রেজোনেন্স বা অনুরণন। তো দেখো, আমরা সংজ্ঞা লিখে নিয়েছি। রেজোনেন্স বা অনুরণন হচ্ছে কোন অণুর মূল কাঠামো অপরিবর্তিত রেখে বন্ধনের অবস্থান পরিবর্তনের কারণে একাধিক গঠন সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অনুরণন বা রেজোনেন্স। রেজোনেন্সের বাংলায় কি? অনুরণন। তো এই ক্ষেত্রে আমরা যদি রেজোনেন্সের একটা ব্যাপার দেখি, এই যে এই জায়গায় আমাদের বেনজিনের যে দ্বিবন্ধন আছে বা বন্ধন আছে, সেটা কিছুক্ষণ পরে এই জায়গায় চলে আসছে।
এই জায়গায় এই বন্ধনটা চলে আসা মাত্র এইখানকার বন্ধনটা এইখানে আসছে, দেখা যাচ্ছে, এবং এইখানে যখন আসলো তখন এইখানকার বন্ধন এই পাশে চলে গেছে। তো এইভাবে সাইক্লিক ভাবে বা চক্রাকারে এই আমাদের বেঞ্জিনের বন্ধনগুলো কি হয়, পরিবর্তন হয়, এবং এদের যে সিগমা বন্ধনের কাঠামোটা কিন্তু ঠিক থাকে। তো শুধুমাত্র পরিবর্তন হয় সঞ্চরণশীল পাই ইলেকট্রন। তো যেহেতু এটা সব সময় সঞ্চারিত হচ্ছে বা সব সময় রেজোনেন্স বা অনুরণন প্রদর্শন করতেছে, তো এইটার যে গঠন সর্বোপরি সম্পূর্ণভাবে এইরকম দেখা যায়। এই যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন, এটাকে আমরা চক্রাকারে এইভাবেও লিখতে পারি। এর অর্থ এই বোঝায় যে এটার যে পাই ইলেকট্রন সেটা সবসময় সঞ্চারিত হচ্ছে, অর্থাৎ মূল কাঠামো ঠিক রেখে জায়গা পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো আমরা অ্যারোমেটিক যৌগের যে সংজ্ঞা পড়লাম এবং কিভাবে অ্যারোমেটিক যৌগ নির্ধারণ করব বা এটা যৌগটা অ্যারোমেটিক কিনা সেটা জানলাম। এবার আমরা দেখব যে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, যে অ্যারোমেটিক যৌগে কি কি বৈশিষ্ট্য থাকে। তাহলে অ্যারোমেটিক যৌগের যে সকল বৈশিষ্ট্য তাদেরকে আমরা একত্রভাবে বলবো অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। আমরা যেমন কোষের বৈশিষ্ট্যকে কোষতত্ত্ব বলি বা যেখানে আলোচনা করা হয় তাকে কোষতত্ত্ব বলি, তেমনি অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যকে একত্রভাবে আমরা বলবো অ্যারোমেটিকত্ব বা অ্যারোমেটিসিটি। তো অ্যারোমেটিক যৌগের 5টা বৈশিষ্ট্য থাকে। কয়টা বৈশিষ্ট্য? 5টা। তো দেখি, এটা আমরা সংজ্ঞা থেকেই বুঝতেছি যে এটা হাকেল নিয়ম অনুসরণ করে, অর্থাৎ এর মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। বোঝা গেছে? তো হাকেল নিয়ম তো মানতেই হবে। এছাড়া এর মধ্যে যে বৈশিষ্ট্য তার একটা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখায়। বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখায়। অসম্পৃক্ততা বলতে কি বোঝায় এবং অসম্পৃক্ততার যে বিক্রিয়া সেটা কি? আমরা ক্লাস 9-10 থেকে পড়েছি যে অসম্পৃক্ততা বিক্রিয়া দেখায় হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন, যার মধ্যে যথাক্রমে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে। অ্যালকিনের মধ্যে দ্বিবন্ধন থাকে এবং অ্যালকাইনের মধ্যে ত্রিবন্ধন থাকে। এই অসম্পৃক্ততা পরীক্ষা আমরা 2টা পড়েছিলাম, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। ব্রোমিন দ্রবণে কি হতো, ব্রোমিনের যে লাল বর্ণ সেটা পরিবর্তনের মাধ্যমে এটা দেখাতো যে এই যে যৌগ ব্রোমিন যেখানে দিলাম তার মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন আছে। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকা মাত্র সেটা অসম্পৃক্ত, যদি একক বন্ধন থাকে সেটা সম্পৃক্ত। এটা আমরা বুঝলাম। তো অসম্পৃক্ততা চেক করার জন্য যে পরীক্ষা সেটা হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা। তো এই পরীক্ষাটা 2টা, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, যেটা অ্যালকিন অথবা অ্যালকাইনের সাথে বিক্রিয়া করে ব্রোমিন এর যে লাল বর্ণ সেটা পরিবর্তন করে। এর মাধ্যমে বোঝায়, কারেন্ট চলে গেল, কারেন্ট চলে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখো, আমরা অসম্পৃক্ততায় ছিলাম। তো অসম্পৃক্ততার 2টা পরীক্ষা ছিল, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। এটা কারা দেখাতো? অ্যালকিন এবং অ্যালকাইনরা, যাদের মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন ছিল, শুধুমাত্র তারাই অসম্পৃক্ততা পরীক্ষা দেখাবে। তো ব্রোমিন দ্রবণ অ্যালকিন অথবা অ্যালকাইনের সাথে বিক্রিয়া করে এখানে কি হতো, এর লাল বর্ণ বিবর্ণ হতো, অর্থাৎ বর্ণহীন হইতো। এবং বেয়ার পরীক্ষায় কি হতো, অ্যালকিন এবং অ্যালকাইনের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া করে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ ছিল সেটা কি হতো, বর্ণহীন হতো। এর মাধ্যমে আমরা কি বুঝতাম যে এই যে অ্যালকিন এবং অ্যালকাইন এরা হচ্ছে অসম্পৃক্ত যৌগ, অর্থাৎ এদের মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আছে। এখন এরা হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা দিত অ্যালকিন অ্যালকাইন, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকার কারণে। এখন আমরা যদি বেঞ্জিনের গঠনের দিকে লক্ষ্য করি, বেঞ্জিনের যদি একটা গঠন চিত্র আঁকাই, এখানে কার্বন 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 কার্বন, তো বেঞ্জিনের ক্ষেত্রে কি হয়, বেঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে একান্তর দ্বিবন্ধন দেখা যায়, অর্থাৎ এর মধ্যে একটি পরপর দ্বিবন্ধন থাকে। তো অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন ছিল। আমরা যদি অ্যালকিনের কথা চিন্তা করি, অ্যালকিনের দ্বিবন্ধন ছিল বলে এ অসম্পৃক্ততা পরীক্ষা দিত। তো যদি বেঞ্জিনের দিকে লক্ষ্য করি, এর মধ্যেও দ্বিবন্ধন আছে, তাহলে ওই হিসেবে বেঞ্জিনেরও অসম্পৃক্ততা পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু বেঞ্জিন অসম্পৃক্ততা পরীক্ষা অর্থাৎ ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা দেয় না। সেই জন্য এই যে অসম্পৃক্ততা পরীক্ষা সেটাকে বলা হয় বিশেষ অসম্পৃক্ত তার ধর্ম। তাহলে বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখায় কে? বেঞ্জিন, অর্থাৎ এদের দ্বিবন্ধন থাকা সত্ত্বেও
ব্রোমিন দ্রবণ এবং বেয়ার পরীক্ষা দেয় না, লিখে রেখেছি। এবং 3 নম্বর যে বৈশিষ্ট্য অ্যারোমেটিসিটির, সেটা হচ্ছে বিশেষ ধরনের স্থিতিশীলতা দেখায়। অর্থাৎ এরা হচ্ছে কি বিশেষ ধরনের স্থিতিশীল যৌগ। এবং অনুরণন প্রদর্শন করে। অনুরণন কি সেটা তো আমি সংজ্ঞাতেও বলেছি, যে এর যে পাই বন্ধন আছে সঞ্চরণশীল, সেটা কি হয় মূল কাঠামো বজায় রেখে পরিবর্তন হয়, এবং এদের এক এক সময় গঠনটা কি হয় এক এক রকম হয়। এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তো বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ইলেকট্রোফিলিক অর্থ কি আমরা জানি, ফিলিক এবং ফোবিক দুইটা ওয়ার্ড আছে। ফিলিক অর্থ হচ্ছে যা প্রিয়, ফিলিক অর্থ প্রিয়, তাহলে এবং ফোবিক অর্থ কি ঘৃণিত। তাহলে ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রনের প্রতি ভালোবাসায় যে বিক্রিয়াটা হয় সেটাকে বলা হয় ইলেকট্রোফিলিক, এবং প্রতিস্থাপন যেহেতু বিক্রিয়াটা, তাই হচ্ছে কি হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের চারটা, একটা হচ্ছে হ্যালোজেনেশন, একটা হচ্ছে নাইট্রেশন, সালফোনেশন এবং ফিডেলক্রাফট বিক্রিয়া। তো এগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে জানবো। তো হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফিডেলক্রাফট। তো আমি যেভাবে লিখে দিয়েছি এইভাবে যদি কেউ নোট করে, তাহলে আমি মনে করি যে জৈব রসায়নের যে টপিকগুলো সেটা অনেক গোছানো থাকবে, অনেক বেশি গোছানো থাকবে। তো আমাদের জৈব রসায়নে আমাদের যে ভুল ভ্রান্তি, তো কারেন্ট চলে এসেছে। জৈব রসায়নে আমরা অনেকেই ভয় করি, কারণ হচ্ছে আমরা অগোছালো ভাবে পড়ি। জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি যদি আমরা গোছানো ভাবে পড়ি, সুন্দর করে নোট করে পড়ি এবং ধারাবাহিক ভাবে পড়ি, তাহলে আমাদের কাছে অর্গানিক কেমিস্ট্রিটাও সহজ লাগবে। তো আমি যেভাবে লিখে রেখেছি সেভাবে যদি কেউ নিজের মতো করে নোট করে, তাহলে তাদের একাডেমিক টু অ্যাডমিশন সব কভার হয়ে যাওয়ার কথা। কারণ আমারও কভার হয়েছে, আমার মেডিকেলের অ্যাডমিশন, তারপর হচ্ছে অন্যান্য অ্যাডমিশন কভার হয়েছে আমি যেভাবে পড়েছি। তো সেভাবে আমি পড়ানোর চেষ্টা করছি। তো এর পরের ক্লাসে আমরা আলোচনা করব যে একটা কোশ্চেন যেটা আসে, যে এই যৌগটি কেন অ্যারোমেটিক বা অ্যারোমেটিক কিনা সেটা ব্যাখ্যা করো। আমরা দেখেছি যে বেনজিন, ন্যাপথলিন, অ্যান্থ্রাজিন এরা হচ্ছে অ্যারোমেটিক, কিভাবে অ্যারোমেটিক সেটা নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা যে সকল আরো যৌগ আছে, যেমন হচ্ছে সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন, তারপর হচ্ছে আমাদের পিরিডিন, পাইরল, তারপর ফিউরান, এগুলো নিয়ে আলোচনা করব যে এরা কেন অ্যারোমেটিক। ঠিক আছে, আসসালামু আলাইকুম।